সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি এবং কিভাবে আসলে ট্রিটমেন্ট করা যায় এবং এটার সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরামর্শ দিই এবং আলোচনা করার চেষ্টা করে থাকি। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাইনোপ্লাস্টি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নিচ্ছি কে থাকছেন আমাদের সঙ্গে। ডাক্তার মুশফিকুর রহমান 1958 সালের অগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি এনাম মেডিকেল কলেজ ও হসপিটালে নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকেও স্বাগতম। নাকের তো আসলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং দেখা যায় আমরা মেডিসিন নিচ্ছি, অনেক সময় সার্জারির দরকার হয়ে থাকে। তো সেরকম একটা সার্জারি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে রাইনোপ্লাস্টি। সো আপনি যদি আমাদেরকে বলতেন যে এই রাইনোপ্লাস্টি আসলে কি? রাইনোপ্লাস্টি একটা নাকের সৌন্দর্যবর্ধক একটা সার্জারি, যাতে যেখানে আসলে নাকের অনেক সময় দেখা যায় যে উঁচু নিচু নাক বা বাঁকা নাক বা নাকে ডিফর্মিটি হয়ে গেছে, এই ধরনের নাকে আমরা অস্ত্রোপচারের মাধ্যমে এই ডিফর্মিটি বা যেই অসুখটা আছে সেই অসুখটা এবং আকার আকৃতি এবং মেজারমেন্ট বা পরিমাপের একটা আমরা নিয়ে আমরা নাকটাকে স্বাভাবিক নাকে পরিবর্তন করার জন্য একটা চেষ্টা করি। যে এই সার্জারিটি সেটি হচ্ছে আসলে রাইনোপ্লাস্টি। আপনারা কখন মনে করেন যে একজন রোগীর নাকের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যে মেডিসিন হয়তো কাজ করছে না কিন্তু তার সার্জারির দরকার রয়েছে? অবশ্যই আমরা প্রথমে চেষ্টা করি মেডিসিন দিয়ে। বিশেষ করে আজকে যে টপিকটা আছে রাইনোপ্লাস্টি, এখানে আসলে মেডিসিনের কোনো রোল নেই। এটা আসলে নাকের আকৃতির পরিবর্তনের একটা সার্জারি, যার ফলে মেডিসিনের এখানে কোনো রোল নেই। যখন ইন্ডিকেশন হবে, যখন রোগীর প্রয়োজন হবে নাকের আকৃতির পরিবর্তনে, বিশেষ করে যদি কারো ডিজিজ নোজ থাকে, তার যদি নাকের শেপটা তার চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তখন আসলে পেশেন্ট বা রোগী এসে আমাদের কাছে ডিমান্ড করে যে আমার নাকটার একটা পরিবর্তন দরকার, আমার নাকটা স্বাভাবিক করার জন্য যতটুকু সার্জারি দরকার সেই সার্জারিটা আমরা করে থাকি। আচ্ছা, এক্ষেত্রে কি কোনো বয়স সীমা রয়েছে যে 18 বছরের আগে করা যাবে না বা তারপরে করা যাবে, এরকম কি কোনো বয়স সীমা রয়েছে কিনা? অপারেশনগুলো বিশেষ করে রাইনোপ্লাস্টি আমরা চেষ্টা করি যখন ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায়, বিশেষ করে আফটার 15-16 বছর পর থেকে আমরা চেষ্টা করি রাইনোপ্লাস্টি অপারেশনটা করানোর জন্য, যদি কেউ সৌন্দর্যবর্ধক হিসেবে চিন্তা করে। কিন্তু কোনো যদি কারণে ডিফর্মিটি হয়, বাচ্চাদের যে বাচ্চাটা শ্বাস নিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু যে কোনো বয়সে আমরা করতে পারি। বিশেষ করে 10 বছর পর থেকে আমরা শুরু করি। যখন কোনো ব্যক্তির আসলে রাইনোপ্লাস্টি করার দরকার পড়ে, তখন আসলে প্রসিডিউরটা কমপ্লিট করার আগে আপনারা কি কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? জি, রাইনোপ্লাস্টি রোগীরা আসলে আমাদের কাছে অনেক আসে, যারা বলে যে আমার নাকটা একটু শেপটা পরিবর্তন করে দেওয়ার জন্য। তো আমরা আসলে প্রথমেই রোগীর ডিমান্ডটা চিন্তা করি এবং রোগীর সাইকোলজিক্যাল যে কন্ডিশনটা আছে সেটা চিন্তা করি, যে রোগী যেই ডিমান্ডটা আমার কাছে করছে। অনেক সময় রোগীরা এসে বলতে পারে যে একটা ছবি নিয়ে এসে বলতে পারে যে আমার নাকটা এইরকম করে দেন, বা এই নায়িকার মতো করে দেন, বা এই নায়কের মতো করে দেন। আসলে এইটা সম্ভব না। তার চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা আকৃতি আমরা দিতে পারি, কিন্তু কোনো অ্যাবনর্মাল বা নতুন কোনো নাকের আকৃতি আমরা আসলে দিতে পারি না। যেটা তার চেহারার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটা আমরা করে দিই। তার যদি কোনো কারণে আঁকা বাঁকা নাক বা বোচা নাক হয়ে যায়, বা নাকের পুরোপুরি আকৃতিটা পরিবর্তন হয়ে যায় অ্যাক্সিডেন্টের কারণে বা বিভিন্ন সার্জারির কারণে, অন্য কোনো সার্জারির কারণে বা কোনো ডিজিজ বা ক্যান্সারের কারণে, সেই জায়গাটা আমরা ফিল আপ করে দিই, সেই জায়গাটা আমরা কারেকশন করে দিই। এইটুকুই আমরা আসলে চেষ্টা করি। তো আমরা প্রথমতই দেখে নেই এক্সামিনেশন করে আসলে তার আমাদের এটা ফিজিবল কিনা তার পক্ষে, এবং সাইকোলজিক্যাল স্টেটটাও আমরা দেখে নেই। সেই সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেই, নাকের এন্ডোস্কোপিক দেখে নেই যে নাকের ভিতরেও কোনো অসুবিধা আছে কিনা। আমরা যারা আসলে নাক কান গলা সার্জন, তারা প্রথমেই দুইটা জিনিস আমরা করি, যে নাকের ভিতরেও কোনো মানে প্যাথোলজি আছে কিনা সেটাও দেখে নিই, সাথে নাকের বাইরের আকৃতিটাও পরিবর্তন করি, যার ফলে এটা একটা বেনিফিট আমরা
করি, কারণ আমরা নাকের ভিতরে ডিজিজগুলো নিয়ে সবসময় কাজ করছি, যার ফলে ভিতরেও যদি কোনো সমস্যা থাকে সেটাও আমরা একবার সলভ করে বাইরের শেপটাও আমরা চেঞ্জ করতে পারি। এটাই আমাদের একটা বেনিফিট নাক কান গলা বিশেষজ্ঞ এবং সার্জনদের। তো আসলে প্রথমে রোগী আসলে আমরা এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর, তার কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে কিনা, তার ডিমান্ডের সাথে আমার যে আউটপুট সেটা মিলবে কিনা, সেই জিনিসগুলো আমরা দেখে নিই। অনেক পেশেন্ট রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে, অথবা তারা হাইপারটেনসিভ, অথবা তাদের কার্ডিয়াক সমস্যা রয়েছে, বা রেনাল পেশেন্ট, তো তাদের ক্ষেত্রে কি রাইনোপ্লাস্টি সার্জারি করা সম্ভব? অবশ্যই সম্ভব। যদি কোনো প্যাথোলজি থাকে, যেমন ডায়াবেটিস বললেন, ডায়াবেটিস কন্ট্রোল করে নিতে হবে। যদি কার্ডিয়াক কোনো পেশেন্ট থাকে, অনেকে ইকোস্প্রিন বা অ্যানক্লোপ্লাস জাতীয় যেটা রক্তের জন্য তরলীকরণের জন্য ব্যবহার করা হয়, সেটা আসলে আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে আমরা বন্ধ করে রাখি। এছাড়া কেউ যদি ধূমপান করে, আমরা বলি যে এটা অপারেশনের আগে এটা বন্ধ করে রাখতে হবে, কারণ ধূমপানের কারণে অনেক সময় হিলিং ডিলে হয়। তো এইসব মানে প্রবলেমগুলো আমরা সলভ করে তারপরে আসলে যে কোনো সার্জারি ক্ষেত্রে আমরা আসলে এটা করে থাকি। সার্জারির আগে এইসব প্রবলেমগুলো সলভ করে নিতে হবে। আচ্ছা, যখন একজন পেশেন্টের আপনার রাইনোপ্লাস্টিটা করে থাকেন, তখন আসলে আফটার সার্জারি কি ধরনের প্রোটোকল তাদেরকে মেনটেন করতে হয়, অর্থাৎ নিয়ম কানুন তাদেরকে আসলে মেনে চলতে হয়? জি, রাইনোপ্লাস্টি অপারেশনের পরে আসলে অপারেশনের পরে নাকে আমাদের একটা প্লাস্টার দেওয়া থাকে। সেই প্লাস্টারটা সাধারণত 10 দিন থাকে। নাকের ভিতরে প্যাকও দেওয়া থাকে, এই প্যাকটা 1 থেকে 2 দিন থাকে, এটা আমরা পরে খুলে দিই। নাকের ভিতরে এক ধরনের প্লাস্টিক বা স্প্লিন থাকে, সেটা 7 দিন পরে খুলে দিই। এই স্টেপ বাই স্টেপ আমরা আসলে পেশেন্ট অপারেশনের পরে আমরা বুঝিয়ে দিই। যেসব নিয়মকানুনগুলো মেনে চলতে হয়, সেটার মধ্যে একটা হচ্ছে অপারেশনের পরে বা রাইনোপ্লাস্টি বা নাকের যে কোনো অপারেশনের পরে ভারী কাজটা আমরা অ্যাভয়েড করতে বলি। ভারী কাজ করা যাবে না, বাঁকা হয়ে বা নিচু হয়ে কোনো কাজ করা যাবে না। পরিশ্রমের কাজ আপাতত 2 সপ্তাহ অ্যাভয়েড করতে বলি। পেশেন্ট কিন্তু 7 দিন পরে অফিসে জয়েন করতে পারে, কোনো লাইট কাজ বা হালকা কাজ করতে পারে, কিন্তু ভারী কাজটা আমরা 2-3 সপ্তাহ অ্যাভয়েড করতে বলি। 2 সপ্তাহ আমরা ফ্লাই করতে মানা করি, প্লেনে জার্নি করতে মানা করি। এছাড়া সাঁতার কাটা বা এই ধরনের কাজ, পানি যেন না যায় সেই ধরনের অ্যাডভাইসগুলো আমরা দিয়ে থাকি। অপারেশনের পরবর্তীতে আরও কিছু অ্যাডভাইস আছে নর্মাল যে কোনো নাকের অপারেশনে আমরা দিয়ে থাকি, যেমন আসলে নাকটা ওয়াশ করতে বলি, নেজাল ডুশিং, নাকে কিছু ড্রপ দিয়ে দিই, নাকের মলম দিয়ে দিই। তো এইগুলো আসলে ব্যবহার করলে মোটামুটি আমাদের পেশেন্টরা ভালো থাকে। যেহেতু নাক মুখ আসলে কাছাকাছি একটা পোর্শন, সো এই ক্ষেত্রে আসলে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশনের বিষয় আছে কিনা? খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন বলতে আমরা একটা কথাই বলি যে নাকের অপারেশনের পরে খুব শক্ত খাবারটা অ্যাভয়েড করতে বলি, যেমন শক্ত খাবার খেলে নাকের উপর চাপ পড়ে, চোয়ালে চাপ পড়ে, যার ফলে মানে হার্ড খাবার, শক্ত খাবারটা খেতে মানা করি। নরম খাবার খাবে 1 থেকে 2 সপ্তাহ। এই যে রাইনোপ্লাস্টি সার্জারিটা, এটার প্রসিডিউরটা আসলে কি? রাইনোপ্লাস্টি সার্জারিটা আসলে 2 ভাগে করা যায়, একটা হচ্ছে এক্সটার্নাল প্রসিডিউর আর একটা হচ্ছে ইন্টারনাল প্রসিডিউরে করা যায়। আবার এটার অনেক ধরনের ধরন আছে, যেমন অনেকে স্প্লিন বা ব্যবহার করে, নাকের মধ্যে প্রস্থেসিস ব্যবহার করে, আর অনেকে আবার প্রস্থেসিস ছাড়াও নাকের মধ্য থেকে একটা তরুণাস্থি বা কার্টিলেজ নেওয়া হয়, কান থেকে অনেক সময় কার্টিলেজ নেওয়া হয়, যেটা শেপটা মেনটেন করে। অনেক সময় রিপ বা বুকের পাঁজর থেকেও আসলে তরুণাস্থি নেওয়া হয়। তো এই সব প্রসিডিউর ব্যবহার করা যায়, এক্সটার্নালি করা যায়, আবার ইন্টারনালি করা যায়। এই সব প্রসিডিউর ব্যবহার করে থাকি। এটা পেশেন্টকে আমরা এক্সপ্লেন করি, পেশেন্ট যেটা চয়েস করে সেই অনুযায়ী আমরা কাজ করি। আপনার কাছে এখন একটু জানতে চাই যে যদি কোনো ব্যক্তির রাইনোপ্লাস্টি সার্জারিটা সম্পন্ন হলো, আপনি কিছু প্রোটোকলের কথা বললেন যে কি বিষয় আসলে মেনে চলে তিনি সুস্থ থাকতে পারেন, কিন্তু আরেকটা বিষয় থেকে থাকে বা প্রশ্ন থাকতে পারে, শঙ্কা থাকতে পারে যে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কিনা। আসলে জটিলতা বলতে কিছু সাইড এফেক্ট হয়ে থাকে, এটা অনেকের হয়, অনেকের হয় না। তো যেটা 1 নাম্বার হচ্ছে নাকটা একটু বন্ধ বন্ধ ভাব থাকে, অপারেশনের পরবর্তী স্বাভাবিকভাবেই নাকটা একটু ফুলে থাকে, সেটা পেশেন্ট কমপ্লেন করে অনেক সময়। এছাড়া নাকের চারপাশে এবং দাঁতের উপর অংশে অনেক সময় অবশ লাগে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। চোখের নিচের অংশে একটু ফুলে যায়, যেহেতু আমরা নাকের মধ্যেই কাজ করেছি, চোখের চারপাশে একটু ফুলে যায় বা একটু কালো দাগ হতে পারে, যেটাকে আমরা ইকাইমোসিস বলে থাকি। সেগুলো আসলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ডিসঅ্যাপিয়ার বা চলে যায়, সেটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। একটা প্রবলেম হতে পারে, অনেক সময় নাক থেকে ব্লিডিং হতে পারে, সেটা নিয়ে সে সামান্য ব্লিডিং হলেও অনেক সময় রোগীরা দুশ্চিন্তায় পড়ে। তো সেটা আসলে আমরা বলবো যে দুশ্চিন্তার কোনো কারণে প্যাক দেওয়া থাকে, কিন্তু অত বেশি ব্লিডিং হয় না। যদি কোনো কারণে ব্লিডিং হয় তাহলে সাথে সাথে অবশ্যই সার্জনের সাথে যোগাযোগ করতে হবে। এই প্রবলেমগুলো আসলে মূলত হয়ে থাকে। এছাড়া অপারেশনের পরবর্তীতে ব্যথা একটু হবে, এটা অস্বাভাবিক কিছু না, ব্যথা হয়ে থাকে। ব্যথার জন্য আমরা আসলে ব্যথানাশক কিছু ওষুধপত্র দিয়ে থাকি।
ইডিমা বা ফুলে যাওয়া কমার জন্য স্টেরয়েড এই জাতীয় কিছু ওষুধ আমরা দিয়ে দিই। এই সব প্রবলেমগুলো আসলে হয়ে থাকে কমনলি। তো মেজর কোনো তেমন একটা প্রবলেম আমরা দেখি না রক্তপাত ছাড়া। আর যেটা হয় যে পেশেন্ট জাস্ট অপারেশনের পরপরই যদি তার চেহারাটা দেখতে পায়, তো দেখা যায় যে একটু ফুলা থাকে। তো এটা আমাদের কাছে অনেকেই কমপ্লেন করে যে নাকটা তো আমরা যেরকম চেয়েছিলাম তার থেকে তো ফুলা হলো। এটা আসলে আমরা বলবো যে এটা আসলে 2 থেকে 3 সপ্তাহ পর এবং 1 মাস পর আস্তে আস্তে সাবসাইড করে যায়। আস্তে আস্তে পারবো ইডিমা যখন কমে যায় তখন এক্সপেক্টেড যেটা চাচ্ছিল রোগী সেটা আসলে ফিরে আসে। আচ্ছা, আসলে এইসব প্রবলেম নিয়েই ছোটোখাটো প্রবলেম নিয়ে আসে। আচ্ছা। তো আমরা বলবো যে ভয়ের কিছু নাই। অপারেশনের পরে কিছু নিয়মকানুন যেগুলো আমরা বলে দিলাম এবং অপারেশনের পর ইনভেরিয়েবলি আমরা কিছু নিয়ম বলে দিই, সেই নিয়মগুলো মেনে চললে আসলে তেমন একটা সাইড এফেক্ট বা ভয়ের কোনো কারণ নেই। কখনো কি এরকম হয়েছে যে কোনো একজন রোগীর রাইনোপ্লাস্টি সম্পন্ন হয়েছে এবং তার 2 থেকে 3 সপ্তাহ পরে তিনি আবারও ফিল করলেন যে তিনি তার রাইনোপ্লাস্টি সার্জারির মাধ্যমে নাকের যে কারেকশনটা করা দরকার ছিল সেটি হয়তো তার মন মতো হয়নি, সেক্ষেত্রে কি দ্বিতীয়বার রাইনোপ্লাস্টি করার প্রয়োজন পড়েছে কিনা বা কখনো হয় কিনা এরকম? রাইনোপ্লাস্টি সার্জারি অনেক সময় আবার করা লাগে, আচ্ছা, যেটাকে আমরা বলি যে বারেই করা লাগে। রোগীর এক্সপেক্টেড যদি রাইনোপ্লাস্টি যদি সৌন্দর্য বর্ধনের জন্য হয় এবং রোগী যদি চায়, সেটা আমরা আবার অনেক সময় করে থাকি। সেকেন্ড কেসে আমরা অনেক সময় করে থাকি। আমরা আরো বিস্তারিত জানবো এই রাইনোপ্লাস্টির সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ত্বক সুন্দর রাখতে আমরা কে না চাই, এবং আপনার ত্বক যদি সুন্দর হয় তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় এবং আরও অনেক আত্মবিশ্বাসী লাগে। আসলে আপনার স্কিন টোনটা যেরকমই হোক না কেন, যত ডার্ক শেডই হোক না কেন, আপনার ব্রাইট যদি একটা স্কিন থাকে, আপনার স্কিনটা যদি টান টান থাকে, তাহলে কিন্তু দেখা যায় আপনাকে দেখতে অনেক ইয়ং লাগবে। এখন এই ত্বক সুন্দর রাখতে হলে খাবার তালিকায় কী খেতে হবে বা কোন ধরনের খাবারগুলো আমাদের স্কিনটাকে ইয়ং রাখবে, বা দেখা যাবে যে স্কিন দেখলে আপনার স্কিনে কোনো রিঙ্কেল থাকবে না, কিংবা হলো যে কোনো ধরনের ডার্ক সার্কেল থাকবে না, এটা দূর করতে চাইলে আপনার খাবারে কিছু খাবার অবশ্যই যোগ করতে হবে। শুরুতে যদি বলি যে আপনি যদি স্কিন সুন্দর রাখতে চান, যে আপনি যদি চান যে আপনার স্কিনে কোনো রিঙ্কেলস না পড়ুক, তো সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে এবং ভালো একটা ঘুম দিতে হবে, যাতে আপনার দৈনিক 8 থেকে 10 ঘন্টা একটু ঘুম হয়। ঘুমটা ভালো হলে কিন্তু স্কিনটা দেখতে অনেক সুন্দর লাগে। আর খাওয়ার তালিকায় আপনি অবশ্যই কিন্তু তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে। কিছু সবজি রয়েছে যেমন আপনার গাজর, মিষ্টি কুমড়া, এই ধরনের যে সবজি রয়েছে যেগুলো দেখতে একটু কালারফুল, মানে অরেঞ্জ কালারের এবং রেড কালারের, এগুলো কিন্তু দেখা যায় যে আপনার বিটা ক্যারোটিন থাকাতে আপনার স্কিনটার যে বয়স সেটা কিন্তু লুকিয়ে রাখতে সাহায্য করবে, স্কিনটাকে টান টান রাখবে। আপনি সকালের নাস্তায় কিন্তু 1 গ্লাস গাজরের জুস গ্রহণ করতে পারেন, কিংবা দেখা যায় যে নাস্তার পরেও গ্রহণ করা যেতে পারে। আফটারনুন স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনি গাজরের জুস গ্রহণ করতে পারেন। সবজিতে আপনি মিষ্টি কুমড়া রাখতে পারেন, সালাদ হিসেবে টমেটো রাখা যেতে পারে। এগুলো সবগুলোই কিন্তু আপনার স্কিনটাকে সুন্দর রাখবে। এরপরে আপনার গ্রিন টিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যারা স্কিন সুন্দর রাখতে চায়, স্কিনটা চায় যে খুব একটা ব্রাইট থাকুক, কিংবা স্কিনে যাতে কোনো ধরনের ছোপ ছোপ দাগ না পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই হলো যে গ্রিন টি গ্রহণ করতে পারেন। দিনে 2 কাপ পর্যন্ত গ্রিন টি গ্রহণ করা যায়। এটা আপনি নাস্তা গ্রহণ করার আধা ঘন্টা পরেও গ্রহণ করতে পারেন, কিংবা সারাদিনে আপনি যখন অন্য কোনো চা গ্রহণ করেন বা চা পান করেন, সে সময়ও কিন্তু আপনি গ্রিন টিটা খেতে পারেন। গ্রিন টি খাওয়ার সময় অবশ্যই এর সঙ্গে কিন্তু আপনি লেবু এবং আদা কুচি যোগ করতে ভুলবেন না। তবে হ্যাঁ, গ্রিন টি পানের সময় একটু খেয়াল রাখবেন, যাদের ব্লাড প্রেশার লো হওয়ার সম্ভাবনা থাকে বা যাদের দেখা যায় কিছুদিন পরপরই ব্লাড প্রেশারটা ফ্লাকচুয়েট করে বা ব্লাড প্রেশার লো হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই গ্রিন টি পান করা অ্যাভয়েড করবেন। এরপরে ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি যুক্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো কিন্তু দেখা যায় যে আমাদের ত্বকে যে অনেক সময় মেস্তা পড়ে, কিংবা আমরা যখন বাহিরে যাই, রোদে বের হই, তখন কিন্তু ত্বকে দেখা যায় এক ধরনের পোড়া দাগ হয়। সেটা দূর করতে চাইলে কিন্তু আপনি ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। আপনি চেষ্টা করুন প্রতিদিন 2 গ্লাস করে লেবুর শরবত পান করতে। ভিটামিন সি যুক্ত ফল যেগুলো রয়েছে, কমলা, মালটা, সেগুলো গ্রহণ করতে পারেন। আপনি কিন্তু মালটার জুস সকালের নাস্তায় রাখতে পারেন। এতে কিন্তু দেখা যায় যে আপনার স্কিনটা ভেতর থেকে সুন্দর হবে। ভিটামিন সি যুক্ত খাবারের পাশাপাশি কিন্তু ভিটামিন ই যুক্ত খাবারও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার। আপনি বাদাম গ্রহণ করুন,
তারপর হলো যে অলিভ অয়েলটা গ্রহণ করতে পারেন, তারপর বাঁধাকপি, ফুলকপি এগুলো গ্রহণ করতে পারেন সবজি হিসেবে, এগুলো সবগুলোতেই ভিটামিন ই রয়েছে। সামুদ্রিক মাছ সপ্তাহে একদিন করে গ্রহণ করতে পারেন। ওমেগা 3 রয়েছে, ওমেগা 3ও কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারী। আরেকটা স্কিন সুন্দর করার ছোট একটা টিপস যদি দেয়, সেটা হলো আপনি কিন্তু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ যদি কাঁচা হলুদ ফুটিয়ে নিয়ে সে হলুদ দুধটা 2 থেকে 3 সুতো জাফরান দিয়ে পান করেন, তাহলে কিন্তু সেটা আপনার স্কিনটাকে অনেক ব্রাইট করবে, স্কিনে একটা আলাদা গ্লো চলে আসবে। রাইনোপ্লাস্টি সম্পর্কে আমরা আসলে অনেক বিস্তারিত আপনার কাছ থেকে জানলাম, যে কেন করবে, কারা করবে, আসলে প্রসিডিউরটা কীরকম হতে পারে, জটিলতা কি হতে পারে। এখন আপনার কাছে জানতে চাই যে এই রাইনোপ্লাস্টি যারা আসলে করতে চায়, যাদের দরকার রয়েছে, খরচটা সম্পর্কে অনেকে একটু প্রশ্ন করে থাকে। আপনার কাছে একটু জানতে চাই যে খরচটা আসলে কেমন বাংলাদেশের প্রেক্ষাপটে? খরচটা আসলে নির্ভর করে কত সময় লাগে, কোনো অপারেশনের টেবিলে কোনো জটিলতা আছে কিনা, কোনো প্রসেসেস লাগে কিনা, এবং হসপিটাল স্টে কতদিন থাকে, সেটার উপর আসলে মূলত নির্ভর করে। এভারেজে বাংলাদেশে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে হয়ে যায় আমাদের কাছে যারা আছে। পার্শ্ববর্তী দেশে হয়তো বা 2 থেকে 2.5 লাখ টাকা এরকম পড়ে। যদি ইউরোপিয়ান কান্ট্রিতে বা তুরস্ক যায় আরও বেশি পড়ে, 5 থেকে 10 লাখ টাকার মধ্যে পড়ে। আচ্ছা, আমাদের দেশে কমনলি আসলে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে হয়ে যায়। এই রাইনোপ্লাস্টি সার্জারিটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটুকু সফলভাবে সম্পন্ন হচ্ছে? জি, রাইনোপ্লাস্টি সার্জারিটা বাংলাদেশে প্লাস্টিক সার্জনও করে থাকে এবং নাক কান গলা বিশেষজ্ঞ সার্জনও করে থাকে। আচ্ছা, আমরা সম্প্রতি বেশ কয়েকটি কর্মশালা করেছি, ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করেছি এই রাইনোপ্লাস্টির উপর, এবং আমরা চেষ্টা করছি যেন সফলভাবে রোগীরা এই রাইনোপ্লাস্টি সার্জারির মাধ্যমে উপকার হয়। আচ্ছা, এবং বাংলাদেশে অনেকেই উপকৃত হচ্ছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাইনোপ্লাস্টি সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। আমার মনে হয় রাইনোপ্লাস্টি সম্পর্কে অনেকেই অবগত নয়, আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা অনেকটাই উপকৃত হবেন, বিস্তারিতভাবে জানতে পারবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। জি, ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম রাইনোপ্লাস্টি নিয়ে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সোরিয়াসিসটা একটা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, তার মানে ইনফ্লামেশন। শরীরের বিভিন্ন অংশে এই রোগটা আসতে পারে। রোগটা যখন শুরু হয় তখন দেখা যায় যে গোলাকার চাকা চাকার মতন রূপালী খুশকির মতন চামড়া উঠতে থাকে। শরীরের সাধারণত যে প্রেশার পয়েন্টগুলো যেখানে চাপ লাগে, যেমন কুনিতে, হাঁটুতে বা হাতের চাপ যেখানে লাগে, এই প্রেশার পয়েন্টগুলো থেকে এটা উৎপত্তি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।